প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিজিটাল প্রযুক্তির শিক্ষণ অভিজ্ঞতা ৩ আমাদের বিদ্যালয় পত্রিকার দ্বিতীয় পর্বে পৃষ্ঠা ২৭-তে। তোমরা যারা এখনো প্রথম পর্বটি দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্কটি দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করব সেশন ২ অন্যের সম্পদ সম্পর্কে জানি, সচেতন থাকি। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। ডিজিটাল প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও, কারণ শিখন হবে অভিজ্ঞতায়, মূল্যায়ন হবে যোগ্যতায়। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। গত সেশনে আমরা প্রতিবেদন লিখে এনে তা সহপাঠীদের সঙ্গে বিনিময় করেছি এবং কিছু প্রশ্নের মাধ্যমে জানতে পেরেছি যে যখন অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো লেখা অথবা ছবি অথবা তথ্য ব্যবহার করতে চাই, তখন আমাদের উচিত তাদের নাম দেওয়া। এটি কিন্তু আমাদের বিদ্যালয় পত্রিকা বানানোর সময়ও খেয়াল রাখতে হবে। এই সেশনে আমরা যে বাড়ির কাজটি করেছি তা থেকে শিক্ষক অনেকের কাছ থেকে উত্তর শুনতে চাইবেন, অর্থাৎ কেন কারো তৈরি করা কিছু ব্যবহার করলে সঙ্গে ব্যক্তির নাম দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেই সম্পর্কে কিছু কারণ জানতে চাইবেন। আমাদের সহপাঠীরা যে কারণগুলো বলছে তা থেকে কয়েকটি কারণ আমরা নিচের ঘরে লিখতে পারি। সহপাঠীদের বলা উত্তর। সহপাঠীরা যে উত্তরগুলো বলেছে প্রিয় শিক্ষার্থীরা, সেই উত্তরগুলো থেকে 4টি উত্তর এখানে লিখতে হবে। আমি তোমাদের জন্য নমুনা উত্তর হিসেবে 4টি প্রশ্ন এখানে লিখে দিচ্ছি, অর্থাৎ 4টি উত্তর এখানে লিখে দিচ্ছি। দেখো এবার উত্তরগুলো আমি তোমাদের জন্য লিখে দিয়েছি। 1 নাম্বার, সৃষ্ট তথ্যের সুরক্ষার জন্য তথ্যের স্বত্বাধিকারীর নাম ব্যবহার করা হয়। 2 নাম্বারে লিখেছি তথ্যের স্বত্বাধিকারীর আগ্রহ বৃদ্ধির জন্য নাম ব্যবহার করতে হয়। 3 নাম্বারে লিখেছি আর্থিক মূল্যমানের জন্য স্বত্বাধিকারীর নাম ব্যবহার করতে হয়। 4 নাম্বারে লিখেছি নতুন নতুন তথ্য সৃষ্টির আগ্রহ বাড়াতে মালিকের নাম অর্থাৎ স্বত্বাধিকারীর নাম ব্যবহার করা হয়। আশা করি তোমরা খুব ভালো মতো এই উত্তরগুলো বুঝতে পেরেছ। চলো এবার আরো সামনের দিকে আগাই। এবার চলো নিচের অংশটি পড়ে নিই। সহজ ভাষায় বলতে গেলে যখন কেউ বুদ্ধি খাটিয়ে কোনো কিছু তৈরি করে সেগুলোকে বলে বুদ্ধিভিত্তিক সম্পদ। যেমন কারো লেখা কোনো গল্প, কারো আঁকা কোনো ছবি, কারো তৈরি করা কোনো মোবাইল ফোনে অ্যাপ্লিকেশন ইত্যাদি। এখন আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, আমরা তো সম্পদ বলতে টাকা পয়সা, জায়গা জমি, আসবাবপত্র ইত্যাদি বুঝি, তাহলে একটি গল্প, কবিতা বা ছবি কিভাবে সম্পদ হয়? কারণ এগুলো একজন মানুষ বা একটি প্রতিষ্ঠান তার বুদ্ধি বা চিন্তা ব্যবহার করে তৈরি করেছে এবং এটি বিক্রি করে অর্থ উপার্জন করা যায়। এখানে 2টি ধারণা আমাদের জানা প্রয়োজন। 1 নাম্বার হচ্ছে যে কি কপিরাইট, আর 2 নাম্বার হচ্ছে যে প্যাটেন্ট। এই 2টা ধারণা আমাদের অবশ্যই জানা প্রয়োজন। চলো এবার এই ধারণা 2টি আমরা জেনে নিই। প্রথমে কপিরাইট। কপিরাইট হলো যিনি তৈরি করেছেন তিনি ছাড়া আর কারো এই বিষয়টি বা বস্তুটি কপি করার অধিকার নেই। যেমন একজন লেখক কোনো গল্প লিখেছেন বা লিখলেন, তিনি গল্পের কপিরাইট নিলেন, মানে হচ্ছে যে তিনি ছাড়া আর কেউ গল্পটি প্রকাশ করতে পারবেন না। এরপর হচ্ছে কি প্যাটেন্ট। প্যাটেন্ট হলো যিনি তৈরি করেছেন অন্যরাও এটি ব্যবহার করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে যিনি তৈরি করেছেন তার নাম ব্যবহার করতে হবে এবং ব্যবসার স্বার্থে হলে কিছু অর্থ প্রদান করতে হবে। যেমন একজন বিজ্ঞানী একটি ফর্মুলা বানালেন,
যা ব্যবহার করে মশা খুব সহজে নিয়ন্ত্রণ করা যায়। এই ফর্মুলা তিনি ছাড়া অন্য কেউ বাণিজ্যিকভাবে ব্যবহার করতে চাইলে বিজ্ঞানীকে অর্থ প্রদান করতে হবে এবং ফর্মুলা ব্যবহারের জন্য তার নামও উল্লেখ করতে হবে। এটার নামই হচ্ছে যে প্যাটার্ন সত্য। চলো এবার পরের পৃষ্ঠা যাওয়া যাক। এবার পরের পৃষ্ঠা দেখো। এখন আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি। ধরি আমাদের মনে একটি মজার গল্পের ধারণা এলো। এটি কিন্তু এখনো বুদ্ধিভিত্তিক সম্পদে পরিণত হয়নি। একটি ভাবনা বুদ্ধিভিত্তিক সম্পদে পরিণত হয় যখন এটি প্রকাশিত হয়। প্রকাশিত না হলে সেটি সমাজের অন্য কেউ ব্যবহার করতে পারে না। কাজেই সেটি সমাজ বা অর্থনীতিতে কোনো মূল্য যোগ করতে পারে না। তাই বুদ্ধিভিত্তিক সম্পদ বলতে মানুষ তার চিন্তা, দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে যখন কোনো সম্পদ তৈরি করে এবং তা সমাজ ও সমাজের মানুষের উপকারের জন্য কোথাও প্রকাশ করে, সেটি হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদ। এবার চলো আমরা কিছু অনুশীলন করি। আমরা কোনটিকে কার বুদ্ধিভিত্তিক সম্পদ বলবো আর কোনটিকে বুদ্ধিভিত্তিক সম্পদ বলবো না তার অনুশীলন করা যাক। নিচে কিছু ছবি দেওয়া আছে, ছবির পাশে কিছু অনুমান দেওয়া আছে। আমাদের ছবি দেখে এবং অনুমান পড়ে পাশের কলামে উত্তর দিতে হবে। এর জন্য আমরা সহপাঠীর সঙ্গে 2 মিনিট ছবি নিয়ে আলোচনা করি এবং তারপর কাজটি করি। এবার আমরা একটা অনুশীলন করব। এখানে আমরা কিন্তু ছবি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। আমাদেরকে ছবি দেখে এবং অনুমান পড়ে পাশের কলামে উত্তর দিতে হবে। এই জন্য আমরা সহপাঠীর সঙ্গে 2 মিনিট ছবি নিয়ে আলোচনা করি এবং তারপর কাজটি করার চেষ্টা করি। আমরা যেন তাড়াহুড়া করে কাজটি না করি। তাড়াহুড়া করে কাজটি করলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। চলো এবার আমরা প্রথম ছবিটি একটু দেখি। আমরা এখানে একটা খুব বিখ্যাত ছবি দেখতে পাচ্ছি। তোমরা দেখেছো কিনা জানি না, দেখেও থাকতে পারো প্রিয় শিক্ষার্থীরা। এই ছবিটি খুবই বিখ্যাত একটা ছবি। এই ছবির নাম মোনালিসা। অর্থাৎ এখানে যে ছবিটি আছে এই ছবিটি একটা মেয়ের ছবি। এই মেয়েটির নাম হচ্ছে যে মোনালিসা। ছবিটি এঁকেছেন লিওনার্দো দা ভিঞ্চি। এই ছবিটি লিওনার্দো দা ভিঞ্চি এঁকেছেন। ছবিটির একটি কপি ব্যবহার করেছেন রহিম সাহেব। ওই ছবি থেকে একটা ছবি নিয়ে কপি করে ছবি নিয়ে রহিম সাহেব ছবিটি ব্যবহার করেছেন, কপি করে ব্যবহার করেছেন। তিনি কিন্তু নিজে এঁকে যে ব্যবহার করেননি। এখানে বলা হচ্ছে যে এখানে ছবিটি কি বুদ্ধিভিত্তিক সম্পদ? এখানে যে ছবিটা আছে, হ্যাঁ, এই ছবিটা কি বুদ্ধিভিত্তিক সম্পদ? হলে কার বুদ্ধিভিত্তিক সম্পদ এটা? আমাদেরকে এখানে প্রশ্ন করেছে দুইটা। তাহলে উত্তর কি আসে? উত্তর অবশ্যই আমরা ডান পাশে লিখব। উত্তর হচ্ছে যে হ্যাঁ, এটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ, মানে এটি বুদ্ধিভিত্তিক সম্পদ। এবং এই ছবিটি কে এঁকেছেন? এবং লিওনার্দো দা ভিঞ্চির বুদ্ধিভিত্তিক সম্পদ। তাহলে এটা কার বুদ্ধিভিত্তিক সম্পদ? এটা হচ্ছে যে লিওনার্দো দা ভিঞ্চির বুদ্ধিভিত্তিক সম্পদ। কারণ হচ্ছে যে তিনি তার মেধা খাটিয়ে, মেধার বিকাশ ঘটিয়ে এই ছবিটি কিন্তু তিনি এঁকেছেন। সেজন্য এটা হচ্ছে যে লিওনার্দো দা ভিঞ্চির মেধাভিত্তিক বা বুদ্ধিভিত্তিক সম্পদ। আশা করছি তোমরা এই উদাহরণটির মাধ্যমে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। চলো এবার আমরা দ্বিতীয় ছবিটির দিকে তাকাই। দ্বিতীয় ছবিটিতে কি আছে একটু দেখে নিই। পরের ছবিটিতে আমরা একটা বইয়ের ছবি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো, এই বইয়ের নাম হচ্ছে যে আমার বন্ধু রাশেদ। এই বইটির নাম হচ্ছে কি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার বন্ধু রাশেদ নামের বইটি পড়েছেন আব্দুর রহমান। এই বইটি একজন ভদ্রলোক পড়েছেন, ওনার নাম হচ্ছে যে আব্দুর রহমান। বইটি লিখেছেন মুহাম্মদ জাফর ইকবাল। বইটি কে লিখেছেন? মুহাম্মদ জাফর ইকবাল। এই বইটি কার বুদ্ধিভিত্তিক সম্পদ তাহলে? এটি কি যিনি লিখেছেন তার বুদ্ধিভিত্তিক সম্পদ, নাকি যিনি পড়েছেন আব্দুর রহমান তার বুদ্ধিভিত্তিক সম্পদ? নিশ্চয়ই তোমরা বলবে যে এটা হচ্ছে যে মোহাম্মদ জাফর ইকবালের বুদ্ধিভিত্তিক সম্পদ। নিশ্চয় এটা বলবে। এরপরে বলছে কি, বইটির পশ্চাৎ কি
বুদ্ধিভিত্তিক সম্পদ? পশ্চাৎ মানে হচ্ছে এই যে মলাটটা আছে, সেই মলাটটাও কি বুদ্ধিভিত্তিক সম্পদ? হ্যাঁ, অবশ্যই। এই মলাটটা যিনি এঁকেছেন, হ্যাঁ, এটা হচ্ছে তার বুদ্ধিভিত্তিক সম্পদ। ঠিক আছে? তাহলে আমরা এই প্রশ্নগুলোর, অর্থাৎ দুইটা প্রশ্ন করেছে আমাকে। এটা হচ্ছে কি, এই বইটি কার বুদ্ধিভিত্তিক সম্পদ, বইটির পশ্চাৎ কি বুদ্ধিভিত্তিক সম্পদ? এই দুইটা প্রশ্নের উত্তর আমি এখানে তোমাদের জন্য লিখে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য উত্তরটা লিখে দিয়েছি আমি। বইটি মোহাম্মদ জাফর ইকবালের বুদ্ধিভিত্তিক সম্পদ, বইটির পশ্চাৎ বুদ্ধিভিত্তিক সম্পদ। তাহলে বইটি মোহাম্মদ জাফর ইকবালের বুদ্ধিভিত্তিক সম্পদ এবং বইটির পশ্চাৎ বুদ্ধিভিত্তিক সম্পদ। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। এবার পরের পৃষ্ঠার ছবিটি দেখো, একটা মোবাইল ফোনের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার কি বলা হয়েছে দেখো, মোবাইল ফোন সেটটি প্রস্তুত করেছে একটি কোম্পানি। তাহলে মোবাইল সেট বা মোবাইল ফোন সেটটি প্রস্তুত করেছে কে? একটি মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান বা কোম্পানি। ফোনটি বিক্রয় করে আলম মোবাইল ফোন স্টোর। এই ধরনের ফোনগুলো বিক্রি করে কে? আলম মোবাইল ফোন স্টোর নামে একটা দোকান। এই মোবাইল ফোনটি কি বুদ্ধিভিত্তিক সম্পদ? আমাদেরকে তারা প্রশ্ন করেছে, এটা কি, এই মোবাইল ফোনটি কি বুদ্ধিভিত্তিক সম্পদ? তোমাদের কি মনে হয় প্রিয় শিক্ষার্থীরা, এটা কি বুদ্ধিভিত্তিক সম্পদ নয়? হ্যাঁ, এটা একটা বুদ্ধিভিত্তিক সম্পদ। অর্থাৎ মোবাইল ফোনটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ। কারণ কি, যে মোবাইল কোম্পানি মোবাইল ফোনটি তৈরি করেছে, এটি সেই প্রতিষ্ঠানের জন্য বুদ্ধিভিত্তিক সম্পদ। কারণ কি, এই যে যে প্রতিষ্ঠানটি মোবাইলটি তৈরি করেছে, সেই প্রতিষ্ঠান, হ্যাঁ, বা সেই কোম্পানি তাদের চিন্তা, দক্ষতা এবং সৃজনশীলতা দিয়ে এই মোবাইল ফোনটি তৈরি করেছে। হ্যাঁ, তাই এটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ। তাহলে আমি এই প্রশ্নের উত্তরটা এখানে লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। এই মোবাইল ফোনটি কি বুদ্ধিভিত্তিক সম্পদ? এর উত্তরটা এখানে লিখে দিচ্ছি। উত্তরটা লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। মোবাইল ফোনটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ। মোবাইল ফোনটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ। চলো এবার আরো সামনের দিকে আগাই। আমরা এখানে আরো একটা ছবি দেখতে পাচ্ছি, ডান পাশে আরো একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে আমরা কিন্তু একটা ধান ফলানের যে বা ধান ফলনের ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা ফসলি জমির ছবি দেখতে পাচ্ছি, ফসল সহ, যেখানে কিন্তু সোনালী ধান ধরে আছে। তাহলে এই ছবি সম্পর্কে বলা হয়েছে দেখো, ধানের মৌসুমে একজন কৃষক জমিতে ধান ফলান। তাহলে ধানের মৌসুমে একজন কৃষক জমিতে ধান ফলান। এই জমির মালিক সুব্রত বড়ুয়া। এই ফসলি জমিটি কি বুদ্ধিভিত্তিক সম্পদ? হলে কার বুদ্ধিভিত্তিক সম্পদ? একটু চিন্তা করে দেখো তো, এটা বুদ্ধিভিত্তিক সম্পদ কিনা প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের কি মনে আছে প্রিয় শিক্ষার্থীরা, টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ, হ্যাঁ, এগুলো কিন্তু বুদ্ধিভিত্তিক সম্পদ নয়। হ্যাঁ, জমি জমা, স্থাবর অস্থাবর সম্পত্তি, এগুলো কিন্তু বুদ্ধিভিত্তিক সম্পদ নয়। বুদ্ধিভিত্তিক সম্পদ কোনগুলো? মানুষ তার চিন্তা, দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে যখন কোনো সম্পদ তৈরি করে এবং সেই সম্পদটি যখন সমাজ ও সমাজের মানুষের উপকারের জন্য কোথাও না কোথাও প্রকাশ করা হয়, তখন সেটি হয় বুদ্ধিভিত্তিক সম্পদ। তখন সেটি কি? বুদ্ধিভিত্তিক সম্পদ। আর এখানে যে ছবিটি দেয়া আছে, এটা হচ্ছে একটি ফসলি জমি। এখানে মানে কোনো চিন্তা বা দক্ষতার প্রয়োগ হয়নি। হ্যাঁ, টাকা দিয়ে যে কেউ জমিটি ক্রয় করতে পারবেন। তবে জমির ফসল বুদ্ধিভিত্তিক সম্পদ। কারণ কি? কারণ হচ্ছে কৃষক চিন্তা, দক্ষতা ও শ্রম দিয়ে কিন্তু ফসলটা ফলিয়েছেন। কিন্তু ফসলি জমিটি কিন্তু বুদ্ধিভিত্তিক সম্পদ নয়। ফসলি জমিটি কিন্তু বুদ্ধিভিত্তিক সম্পদ নয়। এক কথায়, বুদ্ধি খাটিয়ে যে সম্পদ তৈরি করা হয়, সেইগুলোই হচ্ছে যে বুদ্ধিভিত্তিক সম্পদ। তাহলে ফসলি জমি তো বুদ্ধি খাটিয়ে তৈরি করা হয়নি, তাহলে ফসলি জমি বুদ্ধিভিত্তিক সম্পদ নয়। ফসলগুলো বুদ্ধি খাটিয়ে উৎপাদন করা হয়েছে, কিন্তু ফসল বুদ্ধিভিত্তিক সম্পদ হতে পারে। তাহলে এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের জন্য এখানে লিখে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। পরের প্রশ্নটা, কার বুদ্ধিভিত্তিক সম্পদ?
এটা কারো বুদ্ধিবৃত্তিক সম্পদ নয়। এই প্রশ্নটা ভুল হবে। এটা কারো বুদ্ধিবৃত্তিক সম্পদ নয়, এটা হচ্ছে যে একটা মালিকানা সম্পদ। অর্থাৎ ওই জমির মালিকের মালিকানা সম্পদ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তরটা লিখে দিয়েছি আমি। ফসলি জমিটি বুদ্ধিবৃত্তিক সম্পদ নয়। এই ফসলি জমিটি কিন্তু বুদ্ধিবৃত্তিক সম্পদ নয়। আর এখানে বলছে কার বুদ্ধিবৃত্তিক সম্পদ, কারোই বুদ্ধিবৃত্তিক সম্পদ নয়। এই জমিটি কারোই বুদ্ধিবৃত্তিক সম্পদ নয়। চলো এবার আরো সামনের দিকে কি আছে দেখিনি। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, অর্থাৎ সেশন 2 এর শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের দেওয়া উত্তরগুলো আমরা আমাদের বন্ধু বা সহপাঠীর সঙ্গে মিলিয়ে নিতে পারি। আমাদের দেওয়া উত্তরগুলো, আমরা যে ছবি থেকে উত্তরগুলো দিয়েছি, এগুলো আমরা চাইলে আমাদের বন্ধুদের সাথে বা সহপাঠীদের সাথে এগুলো মিলিয়ে নিতে পারি। আমরা নিশ্চয়ই সব পেরে গিয়েছি, খুব ভালো, না পারলেও সমস্যা নেই। আমরা কাজটি ঠিকঠাক মতো করতে পারলে আমাদের নিজেকে অভিনন্দন জানানো উচিত। তাহলে আমরা যদি সঠিকভাবে উত্তরগুলো দিতে পারি, তাহলে আমরা নিজেদেরকে অভিনন্দন জানানো উচিত। এখানে যে তারাটি দেওয়া আছে, চলো তা আমরা পছন্দ মতো রং দিয়ে রং করি এবং নিজেকে উপহার দিই। আমার আশা যে তোমরাও কিন্তু এই উত্তরগুলো ঠিক আমার মতোই দিয়েছ। তাই তোমরা তোমাদের নিজেদেরকে অভিনন্দিত করতে পারো যে কোনো রঙের সাহায্যে। এই যে তারকা চিহ্নটি আছে, এই তারকা চিহ্নটি তোমরা রং করে নিতে পারো। রং করে নিজেদেরকে অভিনন্দিত করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে অভিনন্দিত করলাম। এই যে তারকা চিহ্নটি থেকে রং করে দিয়ে আমি তোমাদেরকে অভিনন্দিত করলাম। আশা করছি আজকের ক্লাসটি তোমরা অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আগামী ক্লাসে আমি 30 পৃষ্ঠার সেশন 3 গুপ্তধনের খোঁজে এখান থেকে শুরু করব। ডিজিটাল প্রযুক্তির শিখন অভিজ্ঞতা 3 আমাদের বিদ্যালয় পত্রিকা এর 3য় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে ডিজিটাল প্রযুক্তির অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং ডিজিটাল প্রযুক্তি ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে, এমনকি পরিচিত জনদের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। ডিজিটাল প্রযুক্তির শিখন অভিজ্ঞতা 3 আমাদের বিদ্যালয় পত্রিকা এর 3য় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে আবারও ধন্যবাদ।